বন্ধুরা নমস্কার। আজকের পর্ব বাংলার যুব সমাজের একটা টপিক নিয়ে। বাংলায় নতুন সরকার, চাকরির পরীক্ষায় একাডেমিক নম্বর রাখা কি অন্যায়? স্বচ্ছ নিয়োগের একমাত্র পথ কি শুধুই রিটেন প্লাস ইন্টারভিউ? মানে দুটো কোশ্চেন নিয়ে আজকের এই পর্ব। বন্ধুরা, বিগত 20-30 বছর ধরে বাংলার যুব সমাজ যারা যোগ্য তারা বাস্তবে কিন্তু চাকরি পায়নি, অযোগ্যরা চাকরি পেয়ে গেছে, সেটা আপনারা জানেন। তো সেই কারণে নতুন সরকার আসার পর যে নতুনভাবে সরকারি চাকরির পদগুলো বেরোচ্ছে, সেগুলো ইন্টারভিউ কি প্রসেসে হবে। তো বন্ধুরা, বাংলায় নতুন সরকার আসার পর সবচেয়ে বড় যে প্রত্যাশা তৈরি হয়েছে সেটা হলো স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা। কারণ গত কয়েক দশক চাকরি নিয়ে দুর্নীতি, টাকার বিনিময়ে চাকরি, ভুয়ো মেধা তালিকা, ওএমআর কারচুপি, র্যাঙ্ক জাম, এইসব দেখে সাধারণ মানুষের বিশ্বাস একেবারে তলানিতে পৌঁছে গেছে। এখন সরকার বলছে নতুন নিয়োগ ব্যবস্থা থাকবে। নতুন নিয়োগ ব্যবস্থায় সরকার কি চাইছে? লেখা পরীক্ষা 60 নম্বর, একাডেমিক কেরিয়ার 30 নম্বর, এখানেই প্রশ্ন। ইন্টারভিউ 10 নম্বর। একাডেমিক কেরিয়ার যে 30 নম্বর শুনতে ভালো লাগলো, এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন। একাডেমিক কেরিয়ারের উপর 30 নম্বর রাখা কি সত্যিই ন্যায্য? সবাই কিন্তু কমেন্টস করবেন, কারণ 2000 থেকে 2010 সালের মধ্যে 80 নম্বর পাওয়াই ছিল অত্যন্ত কঠিন। আর আজ এমন পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে 98-100% খুব সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। যারা সেই সময় ফেল করার মতো স্টেজে ছিল তারা কিন্তু এখন 90% পেয়ে পাস হয়ে যাচ্ছেন ড্যাংডিংই। তাহলে পুরনো প্রজন্মের চাকরি প্রার্থীদের সঙ্গে অন্যায় হবে, সেটা আপনারা বলবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাডেমিক নাম্বার ভিত্তিক নিয়োগ কতটা সঠিক, পুরনো বনাম নতুন শিক্ষা ব্যবস্থার পার্থক্য, কেন শুধুমাত্র রিটেন পরীক্ষাই সবচেয়ে বেশি নিরপেক্ষ হতে পারে, রিটেন পরীক্ষা, ডিজিটাল নিয়োগ ব্যবস্থা কিভাবে দুর্নীতি কমাতে পারে, এবং বাংলায় সত্যিকারের স্বচ্ছ নিয়োগ আনতে কি কি পরিবর্তন দরকার। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা টপিকের উপর আপনাদের কমেন্টস চাই। প্রথমত যদি আমি বলি, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ও নম্বরের বাস্তবতা। একটা সময় ছিল যখন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে 70% নাম্বার পেলেই মানুষ সম্মান করত। 80% মানে ছিল অসাধারণ মেধাবী ছাত্র, এক্সট্রাঅর্ডিনারি মেরিটিয়াস স্টুডেন্ট। 90% ছিল বিরল, বিশেষ করে 2000 থেকে 2010 সালের মধ্যে। প্রশ্ন কঠিন হতো, খাতা মূল্যায়ন কঠোর ছিল, নম্বর দেওয়া হতো সীমিতভাবে, ডেসক্রিপটিভ প্রশ্ন ছিল, শিক্ষকরা অতিরিক্ত নম্বর দিতে চাইতেন না। কিন্তু ধীরে ধীরে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এসেছে। আজ এখনকার দিনে এমসিকিউ নির্ভর পরীক্ষা বেড়েছে, সেমিস্টার হয়ে গেছে, কন্টিনিউ ভাস্ট সাবজেক্ট নিয়ে তাদেরকে আর পড়তে হচ্ছে না। বোর্ড নম্বর অনেক বেশি উদারভাবে দিচ্ছে, খোলা হাতে। ইন্টারনাল অ্যাসেসমেন্ট বেড়েছে, ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা তার স্কুলেই বা তার কলেজেই সেই পরীক্ষাগুলো হয়ে যাচ্ছে। প্রজেক্ট ও প্র্যাকটিক্যালে ফুল মার্কস সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফলে এখন 95-100% নাম্বার পাওয়া অস্বাভাবিক কিছু নয়। ফলে এখন 95 বা 100%, আর তখনকার পার্সেন্টেজ যদি একভাবে গুলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এটা সবচেয়ে ভুল হবে। এখন প্রশ্ন হলো, একজন 2005 সালের পরীক্ষার্থী 78% আর একজন 2025 সালের পরীক্ষার্থী 98%, তাদের কি একই স্কেলে বিচার করা উচিত? আপনারা বলবেন।
এটাই সবচেয়ে বড় বিতর্ক। দ্বিতীয়ত, একাডেমিক নম্বরের উপর চাকরি নির্ভর করলে সমস্যা কোথায়? একাডেমিক নাম্বার একটা আলাদা সাবজেক্ট, তার যোগ্যতা একটা আলাদা সাবজেক্ট। চাকরি হওয়া উচিত যোগ্যতার ভিত্তিতে, কিন্তু একাডেমিক নাম্বার সবসময় প্রকৃত যোগ্যতার প্রমাণ নয়। কারণগুলো আমি বলছি। ডিফারেন্ট বোর্ড, ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। সব বোর্ডের মান এক নয়। যেমন সিবিএসসি বোর্ড, আইসিএসসি বোর্ড, স্টেট বোর্ড, প্রত্যেকের প্রশ্নপত্র, মূল্যায়ন পদ্ধতি সম্পূর্ণ আলাদা। তাহলে একই স্কেলে নম্বর বিচার কতটা যৌক্তিক সেটা আপনারা বলবেন। সময় ভেদে নাম্বারের মান বদলাচ্ছে। 2008 সালে 85 আর 2025 সালের 85, দুটোর মূল্য এক নয় বন্ধুরা, এটাই বাস্তব। এবার বলি গ্রামীণ বনাম শহুরে বৈষম্য, আরবান আর রুরালের মধ্যে যে ডিফারেন্স। দেখুন, গ্রামের দিকে ভালো শিক্ষক কম, কোচিং এর সুবিধা কম, ডিজিটাল সুবিধা কম। সেই তুলনায় শহরে সুযোগ অনেক বেশি। তাহলে একাডেমিক নাম্বারের উপর বেশি গুরুত্ব দিলে পিছিয়ে পড়বে সাধারণ পরিবার, গ্রামের যে যোগ্যতার সঙ্গে লড়াই করছে সেই ছাত্রছাত্রীরা। নম্বর ভার্সেস দক্ষতা, তার একাডেমিক নম্বর ভার্সেস তার অ্যাকচুয়াল দক্ষতা বা যোগ্যতা। অনেকেই পরীক্ষায় ভালো নম্বর পেলেও বাস্তব কাজের দক্ষতায় দুর্বল। সরকারি চাকরিতে দরকার যুক্তিবোধ, প্রশাসনিক ক্ষমতা, সমস্যা সমাধানের ক্ষমতা, বাস্তব পরিস্থিতি সামলানোর ক্ষমতা। এগুলো শুধুমাত্র একাডেমিক নম্বর দিয়েই বিচার করা যায় না। নেক্সট যদি বলি, কেন রিটেন পরীক্ষা সবচেয়ে নিরপেক্ষ হতে পারে? সবচেয়ে ভালো আজকের দিনে স্বচ্ছভাবে রিটেন পরীক্ষা। এখন মূল বিষয় আসি। অনেক চাকরি প্রার্থী বলছেন, এটা শুধু আমার ভিউ, এটা কিন্তু একদমই নয়। অনেক চাকরি প্রার্থী বলছেন রিটেন 90 প্লাস ইন্টারভিউ 10, এটাই সবচেয়ে ভালো ব্যবস্থা। কেন? তার উত্তর আমি দিচ্ছি। কারণ রিটেন পরীক্ষা সবাইকে একই দিনে একই প্রশ্নে বিচার করে। যদি সে একাডেমিকে খুব ভালো নম্বর করে থাকে তাহলে সে এখনকার রিটেনেও বেশি নাম্বার তুলে নেয়। এখানে পুরনো বা নতুন বোর্ডের পার্থক্য নেই, শহর বা গ্রামের পার্থক্য নেই, কে আগে কত নম্বর পেয়েছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সেদিন কে ভালো লিখলো সেটাই গুরুত্বপূর্ণ। রিটেন এক্সামের দিনে সে কতটা পারফেক্ট সেটাই গুরুত্বপূর্ণ। রিটেন পরীক্ষার সুবিধা কি? ইকুয়াল প্ল্যাটফর্ম, সবাই একই জায়গা থেকে শুরু করবে। মেরিট বেস সিলেকশন, যে বেশি জানে সে এগিয়ে থাকবে। এখানে যোগ্যতার প্রশ্ন চলে আসছে। একাডেমিক ইনফ্লেশনের সমস্যা কমবে। বর্তমান 98% টু 100% মার্কসের প্রভাব কমে যাবে। পুরনো পরীক্ষার্থীদের সঙ্গে ন্যায় হবে। যারা কঠিন সময়ে পরীক্ষা দিয়েছে তারা বঞ্চিত হবে না। ইন্টারভিউ কতটা রাখা উচিত? অনেকে বলেন ইন্টারভিউ মার্কস যত কম হবে তত ভালো, কারণ ইন্টারভিউর মধ্যেও প্রচুর গাফিলতি, প্রচুর 2 নম্বরি, প্রচুর রেকমেন্ডেশন এখানে হয়েছে। অনেক দুর্নীতির মূল জায়গা ছিল ইন্টারভিউ, কারণ নম্বর প্রকাশ হতো না, প্যানেলের উপর নির্ভর করত, রাজনৈতিক প্রভাব থাকতো, সুপারিশ চলতো। তাই ইন্টারভিউ নম্বর কম রাখা উচিত। 10 নম্বর যথেষ্ট, মোর দ্যান সাফিসিয়েন্ট। অনেকে বলেন এটা আরো কম করলে আরো ভালো, কারণ ইন্টারভিউ শুধুমাত্র কমিউনিকেশন স্কিল, পার্সোনালিটি, তার টার্ন আউট, তার অ্যাক্টিভিটিজ, আচরণ, আত্মবিশ্বাস, এইগুলো বোঝার জন্য হওয়া উচিত। চাকরি নির্ধারণের মূল ভিত্তি হওয়া উচিত রিটেন পরীক্ষা, রিটেন এক্সাম। ডিজিটাল নিয়োগ ব্যবস্থা কিভাবে স্বচ্ছতা আনতে পারে? দেখুন বন্ধুরা, আজকের যুগে প্রযুক্তি ব্যবহার করলেই
দুর্নীতি অনেক কমানো সম্ভব। কি কি করা উচিত? সম্পূর্ণ ওএমআর স্ক্যান পাবলিক করতে হবে। প্রত্যেক পরীক্ষার্থী নিজের ওএমআর দেখতে পারবে ট্রান্সপারেন্সির সঙ্গে। অ্যান্সার কি প্রকাশ বাধ্যতামূলক, যেটা আগের সরকার যেগুলো সব লুকিয়ে পুড়িয়ে ডিলিট করে জিনিসগুলোকে একদম নিচের লেভেলে নিয়ে গেছে। প্রাথমিক ও ফাইনাল অ্যান্সার কি দুটোই প্রকাশ করতে হবে। মেরিট লিস্ট অনলাইন, ইন্টারভিউ ভিডিও রেকর্ডিং বাধ্যতামূলক হওয়া উচিত। প্রত্যেকটা ইন্টারভিউ ভিডিও রেকর্ডিং করতে হবে। এআই মনিটরিং, পরীক্ষা কেন্দ্রে এআই ক্যামেরা ব্যবহার করলে নকল কমবে, নকলটাকে একদম স্টপ করে দিতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন, ভুয়ো পরীক্ষার্থী আটকাতে বায়োমেট্রিক দরকার। আধার বায়োমেট্রিক পরীক্ষা কেন্দ্রে লাগাতে হবে বায়োমেট্রিক। টাইম বন্ড রিক্রুটমেন্ট, একটা পরীক্ষা 5 বছর ধরে ঝুলে থাকলে চলবে না। আগের একটা এপিসোড আমি বলেছিলাম স্টেপ বাই স্টেপ 2 থেকে 6 মাসের মধ্যে রিক্রুটমেন্ট ফিনিশ, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে জয়নিং পর্যন্ত। মানুষের বিশ্বাস কেন ভেঙে গেছে? বাংলায় গত কয়েক বছর বা কয়েক দশক চাকরি নিয়ে যা হয়েছে, মানুষ সেটা ভুলতে পারেনি বা এখনো ভুলতে পারছে না বন্ধুরা। যখন টাকার বিনিময়ে চাকরি, যোগ্যদের বাদ দেওয়া, ভুয়ো প্যানেল, আদালতে মামলা, নিয়োগ বাতিল এমন সামনে এসেছে, তখন সাধারণ মানুষ মনে করেছে পরিশ্রম করে লাভ কি? এই পড়াশোনার উপর তাদের বিতৃষ্ণা এসে গেছে। সাধারণ মানুষ কি ভাবছে এইসব দেখার পরে? পরিশ্রম করে লাভ কি? এটাই সবচেয়ে বিপজ্জনক পরিস্থিতি। কারণ যখন যুব সমাজের বিশ্বাস ভেঙে যায়, তখন সমাজের ভবিষ্যৎও দুর্বল হয়ে যায়। নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানুষের বিশ্বাস ফিরিয়ে আনা, যুব সমাজের বিশ্বাসটাকে ফিরিয়ে নিয়ে আসা। আর সেটা শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, দরকার স্বচ্ছ পরীক্ষা, দ্রুত নিয়োগ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ, ডিজিটাল স্বচ্ছতা। যদি সরকার সত্যিই যোগ্যদের চাকরি দিতে পারে, তাহলে বাংলার যুব সমাজ আবার আশাবাদী হবে। আবার এই এডুকেশনের উপর মানুষের একটা ভরসা ফিরে আসবে। এবার বন্ধুরা, সব মিলিয়ে আজকের বাস্তবতা কি দাঁড়াচ্ছে? সবশেষে একটা কথা, চাকরি কোনো দয়া নয়, চাকরি হলো যোগ্য মানুষের অধিকার, যোগ্যতার সম্মান। একাডেমিক নাম্বার গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু সেটা চাকরির মূল ভিত্তি হওয়া উচিত নয়। এটা কিন্তু বর্তমান সরকার, নতুন সরকারকে খুব ভালো করে বুঝতে হবে। এটা যত জেনজি আছেন, যারা চাকরির জন্য অপেক্ষা করছেন, বা বিগত কয়েক দশক ধরে বা কয়েক বছর ধরে আপনারা রাস্তায় পড়ে রয়েছেন, যাদের যোগ্যতাকে কোনো মান্যতা দেওয়া হয়নি, তারা অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। কারণ সময় বদলাচ্ছে, সময় বদলেছে, শিক্ষা ব্যবস্থার মানও বদলেছে, নম্বর দেওয়ার পদ্ধতিও বদলেছে। তাই রিটেন পরীক্ষাকে বেশি গুরুত্ব, কম ইন্টারভিউয়ের নাম্বার কমসে কম রাখতে হবে, সম্পূর্ণ ডিজিটাল স্বচ্ছতা নিয়ে আসতে হবে, মেরিট বেসড সিলেকশন, এগুলোই বাংলার নতুন নিয়োগ ব্যবস্থার ভিত্তি হওয়া উচিত। যোগ্যরা চাকরি পাক, এটা সবাই চান। শুধু মুখে বললেই হবে না, বাস্তবে করে দেখাতে হবে। মানুষের বিশ্বাস ফিরুক, যুব সমাজের বিশ্বাস ফিরুক, বাংলার ভবিষ্যৎ শক্তিশালী হোক। আপনার কি মত বন্ধুরা? যে যে এই এপিসোডটি দেখছেন, অবশ্যই আপনার মতামত প্রকাশ করবেন। একাডেমিক মার্কস রাখা উচিত নাকি শুধু রিটেন প্লাস ইন্টারভিউ হওয়া উচিত? বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।
আমি সুব্রত সরকার, আমার চ্যানেল সোনার বাংলা ভিশন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম।